নীলা ভাবতে পারেনি মিহাল তাকে নিজ থেকে সত্যি বলে দিবে। নীলাকে থেমে পড়তে দেখে মিহাল যেন সাহস পেল এবং সে নীলার সামনে গিয়ে দাঁড়ালো। নীলা মিহালের চোখে চোখ রাখতে পারছে না। একদিন এত সত্যের মুখোমুখি হতে হয়তো তাকে বেগ পেতে হচ্ছে। প্রথমত মিহালের ভালোবাসার স্বীকৃতি, তারপর মিহাল নিজ থেকেই সব সত্যি কথা বলছে যে তারা দুজন কাজিন। এমন নয় যে নীলা এ দুটি সত্য কথা জানে না, কিন্তু মিহালের মুখ থেকে সত্যি শোনার জন্য সে প্রস্তুত ছিল না। সে ভেবেছিল পারিবারিক সমস্যাটা মনভির কাছ থেকে জেনে তারপর নিজ থেকে কোনো প্ল্যান করবে, কিন্তু এখন তার সব গুলিয়ে যাচ্ছে। লিসা নীলার সাথে মিহালকে কথা বলতে দেখে হিংসায় জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। তার উপর আবার জানতে পারলো যে নীলাই তাকে কিডন্যাপ করেছিল। এখন আর ছাড় দিবে না নীলাকে। অবশ্য ইউনিভার্সিটিতে আসার আগেই সে প্রিপারেশন নিয়ে এসেছিল। শুধু ইউনিভার্সিটিতে এসে কনফার্ম হলো তাকে কিডন্যাপ নীলা করেছিল নাকি অন্য কেউ। কিন্তু নীলার কথাই তার মনে হচ্ছে তাকে নীলাই কিডন্যাপ করিয়েছে। এজন্য এখন সে নিজেই নীলাকে কিডন্যাপ করাবে। তার জন্যই লোক ভাড়া করে এনেছে। ভাড়া করে আনা লোকের মধ্যে মেইন লিডার লিসার কাছে আসতে লিসা আঙুল দিয়ে সামনে ইশারা করে মুখ দিয়ে বলল, ফার্স্ট ওয়ান। যেখানে নীলা আগে দাঁড়িয়ে আছে এবং পেছনে মিহাল। লিসার তার কথা বলেই সে স্থান ত্যাগ করলো যাতে কেউ তাকে সন্দেহ না করে। সেই লোকটা সামনের দিকে তাকাতে দেখলো একজন পুরুষ সামনে দাঁড়িয়ে আছে এবং একজন মেয়ে পিছনে। তার তার ম্যাম তাকে বলেছিল ফার্স্ট ওয়ান, তাই সে ভাবলো পুরুষটিকেই হয়তো কিডন্যাপ করতে হবে। সে নিজের লোকদেরকে ইশারা দিতেই তারা তাদের মতন কাজ করতে লাগলো। নীলা আগে দাঁড়িয়েছিল ঠিকই, কিন্তু বিহাল তার জন্য কথা বলার জন্য নীলার সামনে এসেছিল। নীলা এখনো মিহালের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। মিহাল নীলার কাছ থেকে এমন রিয়াকশন আশা করেছিল, তাই বলল, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। তারপর মিহাল সে পুরনো কথাগুলো বলল যা নীলা নিজের বাবার ডায়েরি এবং মনভির কাছ থেকে জানতে পেরেছিল। মিহাল তার মা বাবার কাহিনী বলেই থামলো, আবার বলতে লাগলো, তোমার ফুফুকে যখন পাত্রপক্ষ দেখতে এসেছিল তখন আমার বাবা এবং মনভির বাবা সেখানে উপস্থিত হয় এবং আমার বাবা সবার সামনেই বলে যে উনি তোমার ফুফুকে ভালোবাসে। এতে করে তোমার বড় চাচা এবং আমার বাবার মাঝে ঝামেলা হয়, কারণ তোমার বড় চাচা নিজের বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে এমন কিছু আশা করেননি। তারপর আমার বাবা এবং তার বন্ধুকে সেদিন বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং তোমার দাদা নিজের সম্মান রক্ষার্থে তোমার ফুফুকে বলেছিল যে ছেলে তাকে দেখতে এসেছে এই ছেলের সাথেই তার বিয়ে দেবে। আবার আরেকদিকে তোমার ফুফুর এমন প্রেমের কথা শুনে মন্ত্রীর মায়ের পরিবাররাও ভয় পেয়ে যায় এবং ভাবতে থাকে হয়তো তাদের মেয়েও তোমার ফুফুর মতো কারোর সাথে সম্পর্কে জড়িয়ে আছে। তাই তারাও মনভির মায়ের জন্য পাত্র দেখা শুরু করে এবং যেদিন পাত্র আসে সেদিন জানতে পারে মনভির মায়ের সম্পর্ক আছে। এরপর অনেক ঝামেলা হয় এই দুই বাড়ির মাঝে। কেউই এ প্রেমের সম্পর্কে রাজি ছিল না। তোমার দাদা ছিল পুরনো দিনের, তাই ওনার চিন্তা ভাবনা ছিল পুরনো এবং সিদ্ধান্ত নেওয়া হয় তোমার ফুফু এবং মনভির মাকে জোর করে অন্য ছেলের সাথে বিয়ে দেওয়া হবে এবং দুই বেস্ট ফ্রেন্ডের বিয়ে একদিনেই ঠিক করা হয়েছিল, যাতে একদিনেই তারা সবাই মিলে পাহারা দিয়ে বিয়ে দিতে পারে। কিন্তু তবুও আমার বাবা এবং মনভির বাবা নিজের ভালোবাসার জন্য বিপদের সম্মুখীন হয়ে তোমার ফুফু এবং মিনু আন্টিকে বিয়ে করার জন্য বরকে কিডন্যাপ করে এবং নিজেরা বর সেজে সেখানে চলে যায়। আর তোমার চাচারা তখন বাইরে পাহারা দেওয়ায় ব্যস্ত ছিল, তাই ভেতরে কবুল বলার মুহূর্তে ঝামেলা হয় না, যখন বরের নামের জায়গায় তাদের নাম থাকে। কারণ কাজীকে আগেই আমার বাবা টাকা দিয়ে হাত করে রেখেছিল এবং কাজীকে বলেছিল বরের নাম যেন ধীরে বলে, যা কেবল তোমার ফুফু এবং মিনু আন্টি শুনতে পায়। তারপর যখন বিয়ে হয়ে যায় তখন শুরু হয় ঝামেলা। বরের জায়গায় আমার বাবা এবং তার বেস্ট ফ্রেন্ডকে দেখে তোমার চাচারা অনেক ক্ষিপ্ত হয়ে যায় এবং সেদিন ঝামেলা ও মারামারি হয়। তারপর তোমার ফুফু এবং মিনু আন্টি নিজের পরিবারকে ছেড়ে বাবা এবং তার ফ্রেন্ডের সাথে চলে আসে। তারা সেই শহর ছেড়ে অন্য কোথাও চলে যায় এবং প্রথম কয়েকদিন এক বন্ধুর বাসায় থেকে যায়। তারপর বাবা এবং তার ফ্রেন্ড আবার প্যারিসে চলে আসে আর তোমার ফুফু এবং মিনু আন্টির পাসপোর্ট বানাতে দেয়। তোমার ফুফু এবং মিনু আন্টি ঢাকার এক বাড়িতে থাকতো। বাবা এবং তার বন্ধু প্যারিসে এসে পড়াশোনার পাশাপাশি জব করত এবং নিজেদের স্ত্রীর খরচ চালাতো। এরপর আর আমাদের বাংলাদেশে যাওয়া হয়নি, কিন্তু যখন তুমি জন্মেছিলে তখন আমরা বাংলাদেশে গিয়েছিলাম। সেই দিনও অনেক ঝামেলা হয়েছিল। তারপর বাংলাদেশ থেকে চলে এসেছিলাম। এরপর আর বাংলাদেশ যাওয়া হয়নি আমাদের। কথাগুলো বলেই থামলো মিহাল। নীলা খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনছিল। এতগুলো বছর সে অনেক সত্যি থেকে অজ্ঞাত ছিল, আজ সকল সত্যি সে জেনে ফেলল। মিহাল নীলাকে নরম সুরে জিজ্ঞেস করলো, বিশ্বাস করো আমায়? আমার কথাগুলো কি বিশ্বাস হচ্ছে তোমার?
নীলা নিজেও জানে না তার কি হয়েছে। সে জানি মিহাল সত্যি কথা বলছে এবং নিজের অজান্তেই মিহালকে অনেক বিশ্বাস করে ফেলেছে। তাই মাথাটা উপর নিচে নাড়িয়ে দৃঢ় কণ্ঠে বলল। বিশ্বাস করি আপনাকে। কথাটি শোনা মাত্র হাসি ফুটে উঠল, তারপর বলতে লাগলো। এখানেই শেষ নয়, বরং আরো সত্যি আছে এবং আরো রহস্য আছে। তোমার চাচাতো ভাই ইরফান, সে প্যারিসে এসেছিল। তারপর মিহাল আরো কিছু বলতে যাবে এমন সময় তাদের পেছন থেকে এক প্রাইভেট কার এসে থামলো এবং হুট করে গাড়ি থেকে বের হয়ে কিছু লোক এসে মিহালের মুখে কালো মাস্ক পরিয়ে দিল এবং একজন লোক মিহালের হাত বেঁধে দিল আরেকজন পা। তারপর খুব তাড়াতাড়ি গাড়ির ভেতরে তুলে ফেললো মিহালকে। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটেছিল যে নীলা বুঝতেই পারেনি কি হয়েছে। তার চোখের সামনে ঘটনা ঘটে গেল, অথচ সে কিছুই করতে পারেনি। গাড়ি অনেকটা দূরে যেতেই নীলার টনক নড়ল, হাতে থাকা বই মাটিতে পড়ে গেল। দিশা হারিয়ে ফেলল নীলা, হাত পা রীতিমতো কাঁপতে শুরু করেছে। বুঝতে পারছে না কি করবে। ফোন বের করে দেখলো ফোনে চার্জ নেই। গত রাতে চার্জ শেষ হয়ে গিয়েছিল, তারপর আর চার্জ দেওয়া হয়নি। অল্প একটু চার্জ ছিল যা সকালে শেষ হয়ে গিয়েছে। ইউনিভার্সিটিতে আসার পর আর ফোন দেখা হয়নি, তাই ফোনে চার্জ থাকলে হয়তো সে এখন মনফিকে কল করে জানাতে পারত, কিন্তু এখন এটা অসম্ভব। তাই শরীরের ঘাম বেরিয়ে পড়ছে, একদম ঠান্ডা হয়ে গিয়েছে তার। নীলা তো শুধু আল্লাহ আল্লাহ করছে এই বিপদ থেকে মিহালকে বাঁচানোর জন্য। নীলা হঠাৎ দেখলো একটি মেয়ে স্কুটি চালিয়ে এই দিকে আসছে। সে হাত বাড়ালো লিফট নেবার জন্য। মেয়েটিও নিজের স্কুটি থামালো, তারপর নিজের হেলমেট খুলতেই নীলা দেখলো মেয়েটি তার পরিচিত। আসলে একবার ইউনিভার্সিটি আসার পথে একটি বিড়াল গাড়ির সামনে পড়তে নিয়েছিল, কিন্তু তার আগে নীলা বিড়ালটি প্রাণ বাঁচিয়ে ফেলেছিল। আর বিড়ালটি এই মেয়েরই ছিল। ওই দিন এই মেয়ের সাথে নীলা কথা বলতে বলতে ভার্সিটি এসেছিল এবং একজন আরেকজনের নাম্বার নিয়েছিল। মাঝে মধ্যে তাদের ইনস্টাগ্রামে কথা হয়। মেয়েটির নাম নন্দিনী, সে কলকাতার মেয়ে। এই মেয়েটিও স্কলারশিপ নিয়ে সরবন ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য এসেছে। নীলার যেন মনে হলো সে হাতে চাঁদ পেয়েছে। আর যেহেতু নন্দিনী কলকাতার, তাই কথা বলতে বেশি সময় লাগবে না এবং অসুবিধা হবে না। নীলা চট করে বলল। নন্দিনী প্লিজ আমাকে তোমার স্কুটিটা দাও একটু। আর তুমি তো আমার অ্যাপার্টমেন্ট চেনো, তাই আমার ফোন নিয়ে একটু ইকরার কাছে যাও এবং এবং চার্জ দিতে বলো। আর তোমার ফোন আমার কাছে দাও, আমি লোকেশন অন করে রাখবো। তারপর ইকরাকে বলবে মনভিকে নিয়ে যেন আমার লোকেশন ট্র্যাক করে আসে এবং তুমি ভুলেও তাদের সাথে এসো না। বিষয়টি অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে। আমাকে তো তুমি বিশ্বাস করো তাই না? তোমার স্কুটি এবং ফোন তোমাকে পরবর্তীতে ফিরিয়ে দেওয়া হবে। আমার এখন সব কথা খুলে বলার সময় নেই। তোমাকে যা বলেছি তুমি প্লিজ তা একটু করো প্লিজ। নন্দিনী বিনা বাক্যে নিজের স্কুটি থেকে নেমে গেল এবং হেলমেট খুলে নীলাকে পরিয়ে দিল। তার পরনে কুর্তি এবং জিন্স প্যান্ট ছিল। তারপর নিজের প্যান্টের পকেট থেকে ফোন বের করে ফোনে লক খুলে ফোন আনলক করে দিল এবং লোকেশন অন করে নীলার হাতে ধরিয়ে দিল এবং বলল। নীলার কথা না বাড়িয়ে স্কুটি চালু করলো, একদম ফুল স্পিডে স্কুটি চালাতে লাগলো। মিহালকে যে গাড়িতে নিয়ে যাওয়া হয়েছে সেই গাড়িটি হয়তো 2-3 মিনিট আগে গিয়েছে। আর নীলা দেশে থাকতেই সাইকেল এবং স্কুটি চালানো শিখেছিল গাড়ি চালানো শেখার আগে, তাই তার স্কুটি চালাতে অসুবিধা হচ্ছে না। এবং দেশে থাকতে বোরকা পরা অবস্থায় অনেকবার স্কুটি চালিয়েছিল। বলতে গেলে সবসময় বোরকা পরেই আসা যাওয়া করতো, তাই এখনও অসুবিধা হচ্ছে না। সে গতি বাড়িয়ে চালাতে শুরু করলো। সে জানে সামনের অনেকটুকু রাস্তায় একদম সোজা, কোনো ডান বাম নেই, তাই গাড়ি খুঁজতে তার বেশি সময় লাগবে না। অন্যদিকে মিহাল গাড়িতে অচেতন অবস্থায় পড়ে আছে। তাকে যে মাস্ক পরানো হয়েছিল সেটিতে ক্লোরোফর্ম মেশানো ছিল। ক্লোরোফর্মের পাওয়ার বেশি থাকায় যখন মিহালকে মাস্কটি পরানো হলো তখন ক্লোরোফর্ম নাকে লাগার সাথে সাথে অচেতন হয়ে পড়েছিল। তার জন্যই তাকে তুলে আনতে কিডন্যাপারদের কোনো অসুবিধে হয়নি। কিডন্যাপারদের মেইন লিডার লিসাকে কল দিয়ে ইনফর্ম করলো যে তাদের কাজ শেষ এবং লিসা বলল যে সেই গোডাউনে নিয়ে আসা হয়। নীলা অবশেষে গাড়িটি পেয়ে গেছে, তাই স্কুটির স্পিড বাড়িয়ে একদম গাড়ির পেছন দিয়ে স্কুটি চালাতে লাগলো। যে কোনো এক পাশে সে নিজের স্কুটি চালালো না, কারণ এতে করে তাকে গাড়ির গ্লাস দিয়ে দেখা যাবে, তাই একদম গাড়ির পেছনে স্কুটি চালাতে লাগলো।
একটি পুরনো ফার্মের সামনে এসে গাড়িটা থামলো। নীলা চট করে স্কুটিটা থামিয়ে ফেলো। গাড়িটা ঘুরিয়ে সেই ফার্মের দিকে যেতে লাগলো। নীলা আশেপাশে তাকিয়ে দেখলো বড় বড় গাছ আছে, তাই সে নিজের স্কুটি নিয়ে একটি গাছের পেছনে লুকিয়ে পড়লো। কারণ তার সিক্স সেন্স বলছে গাড়ি থেকে এখন সবাই নেমে এই ফার্মের ভেতরে ঢুকবে। নীলার ধারণা একদম ঠিক হলো। গাড়ি থেকে কিডন্যাপাররা নেমে মেহালকে ধরে ফার্মের ভেতর নিয়ে গেল। নীলা আশেপাশে তাকিয়ে দেখলো অনেকটা দূরে একটা শপ দেখা যাচ্ছে। যেহেতু সে এখানে একেবারে প্রিপারেশন ছাড়া এবং খালি হাতে চলে এসেছে, তাই অবশ্যই প্রতিরক্ষার জন্য তার কিছু একটা প্রয়োজন। এই আশায় সে শপের দিকে হাঁটা দিল এবং আজ যেন ভাগ্য তার সাথেই আছে। গিয়ে দেখলো একটি গ্রোসারি শপ। সে শপের ভেতর ঢুকে একটি বড় স্প্রে বোতল কিনে নিল। তারপর লাল মরিচের গুঁড়ার 2টি প্যাকেট কিনে নিল। নিজের ব্যাগের মামপট থেকে স্প্রে বোতলের ভেতর পানি ভরে লাল মরিচের পাউডার মিশিয়ে গলিয়ে নিল এবং প্যাকেট হাতে রাখল। তারপর নন্দিনী ফোন থেকে নিজের ফোনে একটি ভয়েস মেসেজ দিয়ে বলল, ইকরা, আমি শপের সামনে একটি ফার্ম আছে, সেখানে আছি। তুই মনভি ভাইয়াকে নিয়ে চলে আয়। আমি তবুও লোকেশন অন করে রাখছি। বলেই নিল ফোন প্যান্টের পকেটের ভেতর ঢুকিয়ে ফেল। বোরকা নিচে সে গেঞ্জি এবং প্যান্ট পরা ছিল, যেগুলো সে বাড়িতে পরে থাকে। তাই ফোন প্যান্টের পকেটের ভেতর ঢুকিয়ে চেন লাগিয়ে দিল এবং আবার সে ফার্মের দিকে হাঁটা দিল। ইকরা নন্দিনীর কাছ থেকে সবকিছু শুনে নীলার ফোন চার্জে দিয়ে মুনফিকে কল দিল। ইকরার সাথে তখন কথা বলার পর মুনভির মন বেশ ফুরফুরে হয়ে আছে, কিন্তু হঠাৎ যখন এই সময় আবার ইকরা তাকে কল দিল, সে বেশ খুশি হলো। খুশিতে গদগদ হয়ে ফোন ধরে কিছু বলতে যাবে, তার আগেই কানে আসলো ইকরার চিন্তিত কণ্ঠ। ইকরা মুনভিকে সবটা খুলে বলতে মুনভি বলল, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমি গাড়ি নিয়ে আসছি তোমার অ্যাপার্টমেন্টের সামনে। আমি কল দিলেই তুমি নিচে নেমে পড়বে। ইকরা নন্দিনীকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিল। অবশ্য নন্দিনীও তাদের সাথে যেতে চেয়েছিল, কিন্তু ইকরা তাকে সঙ্গে করে নিল না, কারণ নিজেদের বিপদের মধ্যে এসে চায় না আরেকজনের বিপদ হোক। তারপর সে তাড়াতাড়ি রেডি হয়ে নিল। লিসা ফার্মে না গিয়ে বরং নিজের বাড়ি চলে গেল, কারণ সে জানে নীলাকে কিডন্যাপ করে ফার্মে রাখা হয়েছে। তাই সে আগে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে ঘুমিয়ে তারপর এখানে আসবে। সে চাই ততক্ষণ পর্যন্ত নীলা এই ফার্মে একা বন্দি থাকুক, কিন্তু সে তো জানেই না কত বড় ভুল করেছে সে। বৃষ্টির দিনের প্যারিস যেন এক জীবন্ত জল রঙের ছবি। আকাশ যখন ধূসর মেঘে ঢাকা যায়, শহরের চিরচেনা চুনো পাথর অর্থাৎ হসম্যান দালানগুলো এক স্নিগ্ধ বিষণ্ণতায় ডুবে থাকে। আকাশ থেকে ঝরে পড়া প্রতিটি ফোঁটা যখন প্যারিসের কোবলস্টোন অর্থাৎ কবলস্টোন রাস্তায় আশ্রে পড়ে, ধুলোমাখা পাথরগুলো মুহূর্তেই ভিজে কালচে চকচকে রূপ নিয়েছে। ভিজে যাওয়া কালো রাস্তায় রাস্তায় ল্যাম্পপোস্ট আর সিগন্যালের আলো প্রতিফলিত হয়ে যেন এক মায়াবী দর্পণ তৈরি করছে। আকাশটা এখনো মেঘলা এবং অন্ধকার। নীলই পিছল রাস্তায় যেমন কষ্ট করে স্পিডে স্কুটি চালিয়ে এসেছিল, ঠিক তেমনই এখন কষ্ট করে হেঁটে যাচ্ছে। কিছুটা সময় হাঁটতেই সে একদম ফার্মের কাছে চলে এলো, কিন্তু বিপত্তি তখন ঘটল যখন সে দেখল ফার্মের বাইরে দুজন বডিগার্ড পাহারা দিচ্ছে। নীলা কিছুটা ঘাবড়ে গেল, কিন্তু ভয় পেল না। সে ফার্মের ভেতরে যাবার জন্য বিকল্প পদ্ধতি ভাবতে লাগলো। তাই অন্য রাস্তা দিয়ে হেঁটে ফার্মের পেছনে চলে গেল, যেদিকে কোনো মানুষ নেই। ফার্মের পেছনের দিকে অনেক গাছপালা। নীলা ধীর গতিতে একদম জানালার কাছে গেল। সেখানে 3টি জানালা আছে, যার মধ্যে 2টি ভিতর থেকে বন্ধ করা, কিন্তু ভাগ্যবশত একটি জানালা আছে যেটি ভাঙা। নীলা যেন কপাল খুলে গেল, কিন্তু জানালাটা অনেকটা উঁচু, যা তার নাগালে আসছে না। নীলা আশেপাশে তাকে কিছু খুঁজতে লাগলো, তারপর দেখলো গাছের নিতে কতগুলো বড় বড় উঁচু উঁচু পাথর আছে। নীলা সময় নষ্ট না করে সেখানে চলে গেল এবং পাথর তোলার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেল। যেহেতু পাথরগুলো ভারী এবং উঁচু উঁচু, তাই তার জন্য সেগুলো তুলে এক স্থান থেকে আরেক স্থানে আনা নিতান্তই কঠিন ব্যাপার। তবুও সে হার মানার মেয়ে না, তাই নিজের সর্বোচ্চ শক্তি খাটিয়ে একটি একটি করে 2টি পাথর গাছের নিচ থেকে জানালার দিকে আনলো এবং একটি পাথরের উপর আরেকটি পাথর রেখে সে নিজেও পাথরের উপর দাঁড়িয়ে পড়লো। এবারে সে জানালা খুব ভালোভাবেই নাগাল পেয়েছে। সে জানালা দিয়ে উঁকি মারতে দেখলো মিহালকে চেয়ারের সাথে বেঁধে রেখে 2জন লোক দাঁড়িয়ে আছে।
নীলা মনে মনে দোয়া করতে লাগলো যেন এই দুজন বডিগার্ড এখান থেকে বেরিয়ে যায় এবং সেই জানালা দিয়ে ভিতরে ঢুকে মেহেলকে বাঁচিয়ে ফেলে, কিন্তু দুজন লোক এখনও সেখানেই দাঁড়িয়ে আছে। প্রায় 40 মিনিট পর সে দুজন লোক ফার্মের থেকে বের হলো। নীলা যেন সুবর্ণ সুযোগ পেল, আর দেরি না করে জানালা দিয়ে ভেতরে ঢোকার প্রচেষ্টা চালিয়ে গেল। কিছুক্ষণ চেষ্টা করতেই সে জানালা দিয়ে ভিতরে ঢুকে পড়ল। যেহেতু জানালার গ্রিলগুলো ভাঙা ছিল তাই সেগুলো একটু একবার টানতেই খুলে গেল এবং নীলা খুব সহজেই ভেতরে ঢুকতে পারল। এবং ফার্মের ভেতরে জানালার নিচে ছিল অনেকগুলো খের, তাই নীলা জানালা দিয়ে ভেতরে ঢুকে যখন লাফ দিল তখন ব্যথা পেল না এবং কোনো শব্দ হলো না। সে একদম ধীরে পায়ে মিহালের কাছে গেল। মিহাল এখনও অচেতন অবস্থায় পড়ে আছে। নীলা নিজের ব্যাগ থেকে পানির বোতল বের করে মিহালের চোখে মুখে পানি ছিটা দিতে দিতে নরম স্বরে বলল, প্রফেসর উঠুন প্লিজ, প্রফেসর প্রফেসর প্লিজ উঠুন, ওরা চলে আসার আগে আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। মিহালের চোখে পানি ছিটা এবং শরীরে ধাক্কা লাগতেই তার জ্ঞান ফিরতে শুরু করে। সে ধীরে ধীরে চোখ খোলে। মিহালকে চোখ খুলতে দেখে নীলা আর দেরি না করে মিহালের বাঁধা হাত খুলে ফেলল। মিহাল চোখ মেলে আশেপাশে তাকিয়ে তার সাথে কি হয়েছে বোঝার চেষ্টা করলো। যখনই তার মস্তিষ্কে সবকিছু পরিষ্কার হয়ে গেল তার যেন টনক নড়ে উঠল। ততক্ষণে নীলা মিহালের হাতের বাঁধন খুলে ফেলেছে। এবার পায়ের বাঁধন খোলার জন্য হাঁটু গেড়ে নিচে বসে যেই না মিহালের পা ছুতে যাবে অমনি মিহাল বাধা দিয়ে বলল, নীলা অবাক চোখে তাকিয়ে রইল মিহালের দিকে। আবার মিহালের মুখ থেকে বিয়ের কথা শুনে তার গাল লাল হয়ে গেল লজ্জায়। মিহালও নীলার দিকে তাকিয়ে আছে। হঠাৎ কারো পায়ের শব্দ শুনে নীলার ধ্যান কাটল। সে মিহালকে চোখ পাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, নিজের পায়ের বাঁধন নিজে খুলুন, আর নয়তো আমাকে খুলতে দিন। মিহাল আর দেরি না করে চট করে নিজের পায়ের বাঁধন খুলে ফেলল। নীলা বুদ্ধি করে ফার্মের দরজা ভেতর থেকে লাগিয়ে দিল যাতে কেউ ভেতরে আসতে গেলে সহজেই আসতে না পারে। মিহাল নীলার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি এখানে এসেছো কি করে? নীলা আবার সে ভাঙা জানালার কাছে গিয়ে বলল, আপনার কি এখন নিজের যান বাঁচানো বেশি প্রয়োজন নাকি প্রশ্নের জবাব পাওয়া বেশি প্রয়োজন? মিহাল চেয়ার থেকে উঠে দাঁড়ালো। অনেকক্ষণ অচেতন অবস্থায় পড়ে থাকার জন্য তার মাথা এখনো ঘুরছে, তবুও নিজেকে সামলে নীলার দিকে অগ্রসর হলো এবং ঠোঁটে বাঁকা হাসি রেখে বলল, আমার কাছে সব থেকে প্রয়োজন তোমার যান বাঁচানো। নীলা মিহালের দিকে অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমার যান বাঁচানো কি আপনার নিজের যান বাঁচানোর চেয়েও বেশি প্রয়োজন? মিহাল কিন্তু মাত্র সময় নষ্ট না করে বলে উঠল। আমার জান তো তুমি। পায়ের শব্দ শুনে নীলা এবং মিহালের যেন হুঁশ ফিরল। তারা পেছন দিকে তাকাতে দেখলো দুজন বডিগার্ড আসছে। নীলা আর মিহালের চোখ আতঙ্ক। তারা ধীরে ধীরে পেছনের দিকে যেতে লাগলো। তখনই পেছন থেকে আরো একজন বডিগার্ড চলে এলো। এবার তারা মাঝখানে এবং তাদের দুই পাশে বডিগার্ডরা। সামনে জঙ্গলের পেছনে সেই ভাঙা গোডাউন। মোট কথা তার এখন ফেসে গেছে। মিহাল নীলার জন্য চিন্তা করছে কিভাবে সে নীলার প্রোটেক্ট করবে। আর নীলা ভাবছে মিহালের তো হাতে ব্যথা, তাকে কি করে প্রোটেক্ট করা যায়। হুট করে পেছন থেকে বডিগার্ড এসে নিজের বাহু ধরে মিহালের গলা জড়িয়ে ধরল। এমন আচমকা আক্রমণে নীলা এবং মিহালকেও প্রস্তুত ছিল না। মিহাল দু কদম পিছিয়ে গেল, হাত আপনা আপনি গলায় জড়িয়ে থাকা হাতের দিকে চলে গেল। নীলা যেন কিছুক্ষণের জন্য নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। বৃষ্টি ভেজা পিছল রাস্তায় দাঁড়িয়ে আছে ইকরা এবং মনফি। ইউনিভার্সিটি থেকে কয়েক মিনিট পথ এগোতেই তাদের গাড়ি নষ্ট হয়ে যায়, তাই এখন মাঝপথে দুজন দাঁড়িয়ে আছে। রাস্তাটা একদম নিরিবিলি, তাই গাড়ি খুঁজে পাওয়া অসম্ভব বললেই চলে। মনফি এবং ইকরা দুজনের কপালে চিন্তার ভাঁজা স্পষ্ট। প্রয়োজনের সময় যখন বিপদ একসাথে ঘটে, এখন তাদের যেখানে পৌঁছানো প্রয়োজন তারা সেখানে পৌঁছানো তো দূরের কথা, সেই স্থানে নিকটবর্তী জায়গাতেও পৌঁছাতে পারেনি। ইকরার রীতিমতো হাত পা ঠান্ডা হয়ে আসছে। নীলা এখন কোন অবস্থায় আছে সে জানে না। ভীষণ চিন্তা হচ্ছে নীলা এবং মিহালের জন্য। মনভি কোনো কুল কিনারা না পেয়ে নিজের এক বন্ধুকে কল দিয়ে বলল তারা এই এক জায়গাতে পৌঁছানো খুব প্রয়োজন, কিন্তু মাঝ রাস্তায় গাড়ি নষ্ট হয়ে যায় কারণে সে সময় মতো সেই জায়গায় পৌঁছাতে পারবে না। তার সমস্যার কথা শুনে তার বন্ধু বলল তার জন্য গাড়ি পাঠাচ্ছে। এখন মনভি আর ইকরাকে আরেকটি গাড়ি না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর এখান থেকে হেঁটে যাওয়া সম্ভব না। মনভি ইকরার দিকে তাকালো, দেখলো বৃষ্টির ফোঁটায় মেয়েটির বোরকা এবং হিজাব খানিকটা ভিজে গিয়েছে। মুখে বৃষ্টির ফোঁটা পড়ছে, কপালে চিন্তার ভাঁজ। মনভি দীর্ঘশ্বাস ছেড়ে ইকরার উদ্দেশ্যে বলল, গাড়ির ভেতর গিয়ে বসো। বাইরে দাঁড়িয়ে থাকলে বৃষ্টির ফোঁটা শরীরে পড়বে এবং তোমার সর্দি হবার আশঙ্কা থাকবে। কিছুদিন আগেই জ্বর থেকে উঠেছো, এখন আবার নতুন করে জ্বর বাঁধিও না।
আর গাড়ি কিছুক্ষণের ভিতরে চলে আসবে, এদের চিন্তা করো না। ইকরা তাকালো মনফির দিকে, মনফি তার দিকে তাকিয়ে আছে, তাই চোখাচোখি হলো দুজনের। তখন মনফির সাথে কথা বলার পর ভেবেছিল সে আর যাই হোক মনফির সামনে আসতে পারবে না, আর চোখে চোখ রাখা তো দূরের থাক। অথচ এখন এক পরিস্থিতিতে শিকার হয়ে দুজনকে পাশাপাশি থাকতে হচ্ছে। এমনি হয়তো দেখা হলে ইকরা অস্বাভাবিক ব্যবহার করত, কিন্তু এখন পরিস্থিতির কারণ খুব সহজেই মানিয়ে নিতে পারছে এবং স্বাভাবিক থাকতে পারছে। সে কণ্ঠ নিচু করে মনফির উদ্দেশ্যে বলল, আপনিও ভেতরে আসুন, আপনারও ঠান্ডা জল লাগতে পারে। এখন আপাতত দুজন মিলে ভেতরে গিয়ে বসি, যখন গাড়ি আসবে তখন না হয় বের হয়ে নতুন গাড়িতে উঠে আবার উদ্দেশ্যে রওনা দিব। ইকরা নিজের জন্য চিন্তা দেখে মনভির অধৈর্যের একটু ফাঁকা হলো, হাসির চিহ্ন দেখা গেল সেথায়। মনভি ইকরার কথায় সাজানোতেই দুজন মিলে গাড়ির ভেতর গিয়ে বসলো। মনভি গাড়ির ভেতরে থাকা টিস্যু বক্স ইকরার দিকে এগিয়ে দিল এবং ইশারা দিয়ে বলল নিজের মুখ হাত মুছে দিতে। ইকরা বিনা বাক্যে দুই হাতে কিছু টিস্যু নিল এবং ডান হাতে থাকা টিস্যুগুলো মনভির দিকে এগিয়ে দিয়ে ইশারা করলো নিতে। মনভি ঠোঁট কামড়ে ধরে টিস্যুগুলো নিল। ইকরা হাতে থাকা টিস্যু দিয়ে নিজের মুখ হাত মুছে নিল এবং মনভি হাত মুখ এবং হালকা করে চুল মুছে নিল। যতক্ষণ পর্যন্ত না এখনো তার বন্ধু গাড়ি পাঠাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের দুজনকে এখানে বসে থাকতে হবে। মেহাল নিজেকে ছাড়ানোর যথাসম্ভব চেষ্টা করছে, কিন্তু প্রথমত অনেকক্ষণ অজ্ঞান ছিল বলে তার শরীরে তেমন কোনো শক্তি নেই, তার উপর হাত জখমি। বলতে গেলে শরীর একদম ছেড়ে দিচ্ছে। নীলার মস্তিষ্ক সজাগ হতে সে ব্যাগের সাইড পকেটে থাকা মরিচের গুঁড়ার প্যাকেট বের করে ফেল। এখন যা করার তাকেই করতে হবে। পেছন থেকে দুজন ব্যক্তির পায়ের শব্দ পেছনে ফিরে দেখল একজনের হাতে বন্দুক। নীলার বেশি কিছু না ভেবে পরনের বোরকা কিছু উপরে তুলে যেই লোকটার হাতে বন্দুক ছিল তার হাতে লাথি দিল। সঙ্গে সঙ্গে বন্দুক মাটিতে পড়ে গেল। নীলা বন্দুক হাতে নিয়ে বন্দুক থেকে সকল বুলেট বের করে ফেল। কাজটি সে খুব তাড়াতাড়ি করেছিল যে কেউ কিছু বুঝতেই পারেনি। নীলা বন্দুকের বুলেটগুলো ব্যাগের সাইড পকেটে রেখে বন্দুক দিয়ে বাড়ি মারল লোকটির নাকে। নাক একটি সংবেদনশীল জায়গা, এখানে আঘাত করলে মনকে কাবু করা সহজ নয়। লোকটি সঙ্গে সঙ্গে পড়ে গেল। নাকে বাড়ি লাগার কারণে নাক থেকে রক্ত পড়ছে। আরেকটি বডিগার্ড নীলার দিকে এগিয়ে আসতে নিজের হিল পড়া পায়ে এগিয়ে গিয়ে লোকটির পায়ের পাতায় চাপ দিল। লোকটার সঙ্গে সঙ্গে এক পা উঠে লাফাতে লাগলো। নীলা লোকটির আরেক পায়ে চাপ দিতে লোকটি দুই পা একসাথে উঠানোর চেষ্টা করতেই পড়ে গেল। মেহালকে যে বডিগার্ড ধরে রেখেছিল সেই সব দেখে অবাক হয়ে গেল। তার হাতের বাঁধন কিছুটা আলতো হয়ে গেল। মেহাল সুযোগ পেয়ে হাতের কোনো দ্বারা তাকে ধরে রাখা বডিগার্ডের পেটে শরীরের সমস্ত শক্তি দিয়ে আঘাত করল। লোকটির সঙ্গে সঙ্গে ব্যথায় চোখ মুখ কুঁচকে পেট চেপে বসে পড়ল এবং মেহালকে ছেড়ে দিল। নীলা সুযোগ বুঝে মেহালের হাত ধরে তার দিকে টেনে নিয়ে এলো। মেহালও নীলার টান পেয়ে নীলার কাছে চলে এলো। নীলা মরিচের গুঁড়ার প্যাকেট ছিঁড়ে নিল। যখন এসব কিনেছিল তখন হ্যান্ড গ্লাভসও কিনেছিল। ব্যাগ থেকে একটি হ্যান্ড গ্লাভস বের করে পরে নিল এবং হাতে থাকা প্যাকেট থেকে মরিচের গুঁড়া ঢেলে নিল। মিহাল শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তার নীলা রানী লীলা দেখছে। নীলা যাদেরকে মেরেছিল তারা আবার ধীরে ধীরে দাঁড়িয়ে পড়ল। নীলা তাদের দিকে এগিয়ে গেল কিছুটা। লোক দুটি প্যান্টের পকেট থেকে ছোট ছুরি বের করতে লাগলো। নীলা সুযোগ বুঝে মরিচের গুঁড়ো চোখে মাখিয়ে দিল লোক দুটির। দুজনের চোখে জ্বালাপোড়া করতে লাগলো। দুজন বডিগার্ডই চোখের জলে হাত দিয়ে চোখ ডলতে লাগলো, কিন্তু এতে কোনো উপকার পেল না তারা। উল্টো আরও মরিচের গুঁড়া চোখের ভেতর ঢুকে গেল। দুজন চোখ বন্ধ করে একদিকে চলতে লাগলো। অমনি একজন আরেকজনের সাথে বাড়ি খেয়ে আবার মাটিতে পড়ে গেল। নীলা বাঁকা হেসে বলল, আসছে আমার সাথে পাঙ্গা নিতে। আমি নীলা মির্জা, দিনের বেলায় তারা দেখিয়ে দেওয়ার ক্ষমতা রাখি। মিহাল মুগ্ধ নয়নে দেখছে নীলাকে। মূলত এমন পরিস্থিতিতে মেয়েরা ছেলেদের উপর ডিপেন্ড থাকে, ভয় সিটে যায়, কিন্তু নীলা তা না করে রুখে দাঁড়ালো। নীলা মিহালের দিকে তাকিয়ে দেখলো মিহাল তার দিকে তাকিয়ে আছে। তারপর যেই লোকটিকে মিহাল মেরেছিল সেই লোকটি আবার উঠে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে আবার মিহালের উপর হামলে পড়লো। এবার মিহালও ইচ্ছে মতন খুশি মারতে লাগলো লোকটিকে। লোকটি সেই ছিল যে মিহালের বাহুতে ছুরি চালিয়ে দিয়েছিল। সে মিহালের সে আঘাতপ্রাপ্ত স্থানে শরীরের সমস্ত শক্তি দিয়ে আরেকবার আঘাত করলো। মিহাল ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠল। নীলা যেন এবার মাথায় রক্ত চড়ে উঠল। সে লোকটিকে ইচ্ছে মতো চড় দিতে লাগলো। যখন দেখলো লোকটি মেহালকে ছাড়ছে না তখন লোকটি দুই হাতে নিজের নখ দিয়ে খামচে দিল। লোকটি তার দিকে তাকাতে সে থুতু দিল লোকটির মুখে। থুতু মুখে লাগতেই এবং হাতে নখের আঁচড় লাগতেই লোকটি চোখ মুখ কুচকে মিহালকে ছেড়ে দিল। ছাড়া পেতেই মিহাল হাঁপাতে লাগলো। হাতে বেশ ব্যথা পেয়েছে সে। এতক্ষণ রক্ত পড়া বন্ধ হয়ে গেল, এখন আবার রক্ত বের হতে শুরু করলো হাতের ক্ষতস্থান থেকে। ঘুষি লাগাই ঠোঁটের কোণে থেকেও রক্ত পড়ছে।
নীলা মিহালের কাছে আসতেই প্রথমে তার নজর গেল মিহালের বাহু থেকে গড়িয়ে গড়িয়ে পড়তে থাকা রক্তের দিকে। তার দৃষ্টি শীতল হয়ে এলো। মিহালের ক্ষতস্থানে আলতো করে আঙুল ছুঁয়ে কণ্ঠে নরম ভাবে নিয়ে জিজ্ঞেস করলো। খুব বেশি ব্যথা করছে কি? নীলের কণ্ঠ মিহালের কাছে ওষুধের মতন লাগলো। নিমিষে মনে হলো নীলার স্পর্শে যেন তার ক্ষতস্থানে মলম লাগিয়ে দেওয়ার মতন লাগলো। যেন সব ব্যথা এক নিমিষেই হাওয়া হয়ে গেল। মুখে হাসি রেখা ফুটিয়ে বলল। না না, আমি ঠিক আছে একদম। মিহালের কথা নীলের বিশ্বাস হলো না। সে নিজের চোখে দেখতে পাচ্ছে মিহালের হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। নীলা কিছু বলতে যাবে অমনি মিহাল কারো হাত ধরে ফেলল। নীলা পিছন ফিরে দেখলো যে লোকটির মুখে সে থুতু মেরেছিল সে লোকটি আবার তাদেরকে আক্রমণ করতে এসেছে। নীলার মেজাজ এবার গরম হয়ে গেল। এ লোকটি সর্বপ্রথম ভুল করেছে তার পেয়ারে লালকে চাকু মেরে, তারপর আবার তার পেয়ারে লালকে ধরে রেখেছিল এবং ব্যথা দিয়েছিল। আর এতেও লোকটি ক্ষান্ত হয়নি, বরং মিহালের আঘাতপ্রাপ্ত স্থানে আরও ব্যথা দিয়েছে। নীলার ইচ্ছে করছে এই সাদা চামড়ার লোকটির গা থেকে চামড়া খুলে ফেলতে। মিহাল লোকটির দুই হাত মুচড়ে পেছনে টেনে নিল যাতে লোকটি আর কাউকে আঘাত করতে না পারে। নীলা আবার প্যাকেট থেকে মরিচের গুঁড়ো হাতে ঠেলে নিল। এই লোকটিকে সে শিক্ষা দিয়েই ছাড়বে। মিহাল লোকটিকে শক্ত করে ধরে রেখেছে। নীলা মিহালের দিকে তাকিয়ে আদেশ ইশারে বলল। প্যান্টের চেন খোলেন। মিহাল এবার কিং কর্তব্য বিমূঢ় হয়ে রইল। নীলা এসব কি বলছে? আঘাতে পেল সে তাও হাতে, অথচ মাথা খারাপ হয়ে গেছে নীলার। সে বোকার মতন বলল। ছি 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 নীলা, এসব কি বলছো? আমি এই ধরনের ছেলে না। যা করার বিয়ের পরে করবে। প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ। আর যা করার তা রুমের বন্ধ ঘরে, এইসব পাবলিক প্লেসে না প্লিজ। নীলার মেজাজ এবার তুঙ্গে পৌঁছে গেল। গা গুলিয়ে এলো এমন উল্টোপাল্টা কথা শুনে সে মিহালের দিকে চোখ পাকিয়ে বলল। আপনার প্যান্টের চেন খুলতে বলিনি। এই লোকটির প্যান্টের চেন খুলুন। মিহালের চোখ যেন এবার বের হয়ে আসার উপক্রম। সে তোতলাতে তোতলাতে বলল। নীলের রাগে দুঃখে কান্না চলে আসার অবস্থা। তার এখন ইচ্ছে করছে মিহালের মুখের ভেতর মরিচের গুঁড়ো ভরে দিয়ে একদম চুপ করে দিতে, কিন্তু এটা সে করতে পারবে না। তাই ধৈর্য ধরে ভারী ভারী নিঃশ্বাস নিয়ে নিজের রাগ কন্ট্রোল করলো এবং তাতে দাঁত চেপে মিহালের উদ্দেশ্যে বলল। আরে বলো, সবসময় উল্টো পাল্টা জিনিস ভাবেন কেন? অশ্লীল কথাবার্তা আমি বলছি না, বরং আপনি অশ্লীল চিন্তা ভাবনা করছেন। বেশি কথা না বলে যা বলছি তাই শুনুন প্লিজ। এই লোকটি আপনাকে আঘাত করেছে, এই লোকটিকে তো শাস্তি দিতে হবে নাকি? মিহাল কিছুই বুঝতে পারল না। তবুও নীলা যেহেতু বলেছে সে না শুনে যাবে কোথায়, তাই চোখ বন্ধ করে লোকটির দুই হাত নিজের এক হাত দিয়ে ধরে রেখে অন্য হাত দিয়ে লোকটির প্যান্টের চেন খুলে ফেল। মিহালের কাছে বন্দি থাকা